প্রত্যেকটা সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে বাংলাদেশের জন্য। মোহাম্মদ ইউনূসের জল্পনার মানে পদত্যাগের জল্পনা সামনে আসছে এবং তার পাশাপাশি আরও বেশ কিছু বিষয়, সেখানে সেনার অভ্যুত্থানের একটা বিষয় বিভিন্ন মাধ্যমে সংবাদ মাধ্যমে চাউর হয়ে গিয়েছে। ওয়াকারুজ্জামানের ভূমিকা কি হতে চলেছে এরপর সেটাও দেখবার মতন বিষয় আছে। আপনার কাছে যে বিষয়টায় আমি ঢুকবো সেটা হচ্ছে এবারে কি শেখ হাসিনার দেশে ফেরার পালা, মানে তার দেশে প্রত্যাবর্তনের সময়, মানে এখন শুধু সেটা সময়ের অপেক্ষা, কি বলবেন? অনেক ধন্যবাদ দাদা। আমি আপনাকে একটা কথা মনে শুরুতে বলে দেওয়া প্রয়োজন, সেটা হচ্ছে যে যখনই বাংলাদেশে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যখনই এই ধরনের, কারণ আমরা গত 9 মাস ধরে এই ধরনের টাগ অফ দ্য ওয়ার, এই ধরনের একটা মুখোমুখির ব্যাপার আমরা দেখেছি। আনফরচুনেটলি এই পুরো ব্যাপারটা যেই বাংলাদেশের বিরোধী যে শক্তিরা আছে তারা বারবারই যেটা বলছে যে এটা বাংলাদেশ আওয়ামী লীগের ষড়যন্ত্র, বাংলাদেশ আওয়ামী লীগ এটা করেছে, ভারতের কথা তারা সামনে এনেছে। এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যে একটা সূত্র দেখতে পাই, সেটা হচ্ছে যে ভারতের কথা বলে এবং বাংলাদেশ আওয়ামী লীগের কথা বলে তারা সবসময় বলেছে এখন আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, এটা আওয়ামী লীগের চালে হচ্ছে। ফলে এবং দেখা গেল যে কোনোটার সাথে আওয়ামী লীগ কোনোভাবে জড়িত ছিল না এবং আওয়ামী লীগ তখন রাজনীতিই করতে পারছে না, তাদেরকে নানানভাবে নিষ্পেষিত করা হয়েছে, তারা কথিত ব্যান তারা করেছে। যদিও সোজা কথা হচ্ছে যে এক ধরনের নিষ্পেষণের শিকার তো আমরা হচ্ছি এখন। এই মুহূর্তে আমি যদি আপনার এই প্রশ্নের জবাবে এটা বলি যে এই ঘটনার মধ্যে দিয়ে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরবেন, ব্যাপারটা একেবারেই আমি সেভাবে নেব না। এই কারণে নেব না কারণ এই কথাটা বলা মাত্রই হচ্ছে পুরো ব্যাপারটা হয়ে যাবে যেটা তাহলে এটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগেরই একটা চালনা। নাথিং। মাননীয় প্রধানমন্ত্রী তার নিরাপত্তার জন্য গত 9 মাস ধরেই একটা ইস্যুজ আসছে। এটা আজকে কিছু হোক আর না হোক, কালকে কিছু হোক আর না হোক, মাননীয় প্রধানমন্ত্রী দেশে আসবেন এবং তার নিরাপত্তাটা একটা বড় প্রশ্ন, এটা জারি আছে। আজকের এই ঘটনাটা খুবই সুনির্দিষ্ট, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের তো এখানে কিছু করতে হয়নি। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আপনি যদি জাস্ট হিসাবটা মেলান যে বাংলাদেশ আওয়ামী লীগের তো এমন কোনো অবস্থাই নেই যে এই মুহূর্তে আমরা অমুককে কনভিন্স করবো তমুককে কনভিন্স করবো, আর পৃথিবীতে এটা সম্ভব না। এইভাবে রাজনৈতিক ভাবেই তারা ফাঁদে পড়েছে, নিজেদের ফাঁদে তারা করিডোর দিয়ে দিয়েছে, মিয়ানমারের সাথে যুদ্ধ করেছে, ভারতের সাথে এক ধরনের যুদ্ধ অবস্থাতে চলে গেছে, ভারত নানান ধরনের রেস্ট্রিকশন দিয়েছে, স্যাংশন দিয়েছে, বাংলাদেশের বেকারত্ব সংখ্যা হু হু করে বাড়ছে, আমাদের জিডিপি প্রবৃদ্ধি কমে গেছে, শেয়ার মার্কেট থেকে প্রায় 1 লক্ষ কোটি টাকা, 1 লক্ষ হাজার আসলে 1 লক্ষ কোটি টাকা আসলে আপনার পাচার হয়ে গেছে। দুর্নীতিতে দেশটা শেষ হয়ে যাচ্ছে, আপনার সামান্য এপিএস 400 কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। মানে এক অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। মব জাস্টিস যেখানে সেখানে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে মানুষকে মেরে ফেলা হচ্ছে, চলচ্চিত্রে অভিনয় করেছে শুধু সেই কারণে গ্রেফতার করা হচ্ছে, পাইকারি হারে মামলা দেওয়া হচ্ছে। সুতরাং এমনকি সেনাবাহিনী ক্যান্টনমেন্টের ভেতরে গিয়ে সেনা অফিসারদেরকে গ্রেফতার করা হচ্ছে, ঘরে অন্তরীণ করা হয়েছে। সমস্ত কিছু মিলিয়ে আপনার কি মনে হয় আর বাংলাদেশ আওয়ামী লীগ কি করলো না করলো, কি বললো না বললো, এটা এখানে খুবই মুখ্য। সাধারণ মানুষকে পাগল বানিয়ে ফেলেছে। স্বাভাবিকভাবে সেনাবাহিনী তো বাংলাদেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব সেসব কারণেই হচ্ছে, না তো একটু ডুবিত আওয়ামী লীগ। আসলে আমরা এখানে আওয়ামী লীগকে জড়াতেও চাই না, আওয়ামী লীগের ইস্যুটা এখানে আনতো আমি ব্যক্তিগতভাবে চাই না। বেশ, আমি এবারে একটু এই মোহাম্মদ ইউনূসের যে ইস্তফার যে প্রসঙ্গটা, যেটা নিয়ে খুব চর্চা হচ্ছে, হইচই পড়ে গিয়েছে, সেই দিকটায় যদি একটু আসি। আপনি জানেন এক সময় মোহাম্মদ ইউনূসের অন্যতম সহযোদ্ধা এবং মোহাম্মদ ইউনূসকে এখনও এনসিপির আহ্বায়ক এই নাহিদ ইসলাম, তিনি এখনও তাকে সমর্থন করেন, তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি একটি সংবাদ মাধ্যমকে বলেছেন, স্যার বলেছেন, আমি যদি কাজ করতে না পারি যে জায়গা থেকে তোমরা আমাকে আনছিলা একটা গণ অভ্যুত্থানের পর, দেশের পরিবর্তন সংস্কার, কিন্তু যেই পরিস্থিতি, যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে, এটা একটা কথা তিনি বলেছেন। আচ্ছা, তারপরে আরও একটা কথা বলেছেন যে কাজ করতে যদি না পারেন, তিনি যদি কাজ করতে না পারেন তাহলে থেকে কি লাভ, রাজনৈতিক দলগুলো তার পদত্যাগ চায়, সেই আস্থার জায়গা, আশ্বাসের জায়গা না পাইলে কেন তিনি করবেন, এই রকম বিভিন্ন রকম কথা শুনতে পারা যাচ্ছে। একই সঙ্গে যেরকম আমি বললাম যে ঠিক একই কথাই শোনা গিয়েছে পরিবেশ বিষয়ক উপদেষ্টার মুখ থেকেও। আপনি এই বিষয়টাকে কেমনভাবে দেখছেন? মানে মোহাম্মদ ইউনূসের পদত্যাগ কি এবারে সময়ের অপেক্ষা, মানে আজকে রাতের মধ্যেই বা কালকেই কোনো একটা সময় জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি কি পদত্যাগের বিষয়টা পরিষ্কার করবেন? আচ্ছা, এখানে অনেকগুলো প্রশ্ন এসেছে। আমার মনে হয়
একটা জিনিসের একটা একটা তাত্ত্বিক বিষয়, যে বিষয়টা আমাদের সবার আগে মাথায় রেখে আলোচনাগুলো করা উচিত। স্বপনদা, আপনি এখন যে স্টুডিওতে বসে আছেন, আমি যদি আমার একটা দলবল নিয়ে সেই স্টুডিওতে হানা দেই এবং হানা দিয়ে বলি যে এটা আমি দখল করে নিলাম, এখন আপনারা আমাকে বুদ্ধি দেন আমি কিভাবে এই টিভি চ্যানেলটাকে আরো ভালোভাবে চালাতে পারি। হ্যাঁ, আমরা যখনই আলাপটা শুরু করে দিলাম যে আমার দখলের পরে আমি কিভাবে ভালো করে আজতাক বাংলা চালাতে পারি বা স্টুডিও চালাতে পারি, একদম আমাদের আইনের ভাষায় এটাকে বলে ভয়েড অ্যাব ইনিশিও, শুরুতেই বাতিল। আমি কোনো কথা নেই বার্তা নেই, অন্য একজনের প্রপার্টি, অন্য একজনের টিভি চ্যানেল দখল করে নিয়েছি, দখল করে নিয়ে আমি সেটা গ্র্যাব করে নিয়ে তখন আমরা আলোচনা করছি যে নিজুম মজুমদার কি ভালো করে আজতাক চ্যানেলটা চালাতে পারবেন, নিজুম মজুমদার কি ওই কাজটা ভালো করে করতে পারবেন। সুতরাং ফিলোসফিক্যালি প্রথমে যে আলাপটা আমাদেরকে মাথা নিতে হবে, যে মানে যেটা আমাদের প্রথমেই মাথার মধ্যে রাখতে হবে যে কোনো আলোচনার জন্য, সেটা হচ্ছে যে এটি একটি অবৈধ জঙ্গি টোকাই, এটি একটি ডাকাত সরকার। এরা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, এরা অবৈধভাবে এখানে এসেছে। এটা যদি আমরা মাথাতে রাখি, এর পরের যে আলাপটা, এটা আমাদের আসলে অনেকটা আমাদের কিছু করণীয় নেই, যে আমাদের আসলে যেহেতু আলোচনা করতে হচ্ছে, যেহেতু বাংলাদেশকে এই মুহূর্তে তারা দখল করে রেখেছে এবং আলোচনাগুলো তাদের মাধ্যমে আসছে, ফলে আমরাও অপারগ অনেকটা। এখন আমি আপনার প্রশ্নের উত্তরটা আপনাকে দিই, সেটা হচ্ছে দেখেন, একটা দেশকে আপনার চালানোর জন্য কি লাগবে, তার একটা গ্র্যান্ড নর্ম লাগবে। আমরা কেলসেনের থিওরি পড়েছি, আইন যখন পড়তে গেছি জুরিসপ্রুডেন্সে, গ্র্যান্ড নর্ম। হোয়াট ইজ এ গ্র্যান্ড নর্ম? কেলসেনের থিওরি বলছে যে এমন একটা অবস্থা, বিপ্লব বা এমন একটা ঘটনা বা কনসেপ্ট, যেইটার মাধ্যমে ওই দেশের বাকি সমস্ত কিছু নিরূপিত হয়। বাংলাদেশের গ্র্যান্ড নর্মটা কি? যদি আমি পিরামিড থিওরি, হ্যান্স কেলসেনের যদি আমি পিরামিড থিওরিটা ধরি, তাহলে আমরা দেখবো যে আমাদের গ্র্যান্ড নর্ম হচ্ছে মুক্তিযুদ্ধ। আপনি আমাদের গ্র্যান্ড নর্ম যেটা আছে, যে মূল কনসেপ্টের উপরে বাংলাদেশটা দাঁড়িয়ে আছে, যে কোনো একটা দেশ একটা কার্ল ফিগারের উপরে দাঁড়িয়ে থাকে, যেমন ভারত, নেতাজি, মহাত্মা গান্ধী, এই দুজনের উপরে, বা আরো অনেক স্বাধীনতার বিপ্লবী এদের উপরে দাঁড়িয়ে আছে, তাই তো? মানে ভারতবর্ষে যদি ইতিহাস আপনি দেখেন, এমনকি আমরা যে দেশটাকে খুবই চরমভাবে অপছন্দও করি, সেই দেশেরও একটা কার্ল ফিগার আছে, বা তাদের জন্য কার্ল ফিগার আছে, কায়দে আলী জিন্না, বা তারা ওইভাবে নমস্য শ্রদ্ধা করে। প্রত্যেকটা দেশের, আপনি চায়নাতে যান, মাও জেতুংকে ধরেন, বা আপনি যে কোনো রাষ্ট্রেই যান। হোয়াট অ্যাবাউট আস? আমাদের কার্ল ফিগারের জায়গা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের গ্র্যান্ড নর্ম হচ্ছে মুক্তিযুদ্ধ। আপনি এই দুইটাকে বাইপাস করে আপনি বলছেন আপনি জুলাই সংবিধি দিবেন, আপনার যখন মন চাবে আপনি। তাহলে ভবিষ্যতে ধরা যাক যে আরো একটা এরকম একটা ঘটনা ঘটলো, ঘটার পরে সে বললো আমি অগাস্ট সংবিধি দিব, আরেকটা ঘটনা ঘটলো, সে বললো আমি সেপ্টেম্বর সংবিধি দিব, আমি অমুক। তাহলে বাংলাদেশ কি এভরি মান্থে নতুন করে সংবিধির উপরে চলবে? সুতরাং আপনি যখন একটা দেশকে থিওরিটিক্যালি নানানভাবে বিষ প্রয়োগ করছেন এবং নানানভাবে আপনি গ্র্যান্ড তৈরি করছেন, গ্র্যান্ড নর্ম তো আপনার প্রতিদিন তৈরি হয় না, বা শতাব্দী তৈরি হয়, গ্র্যান্ড নর্ম একটাই। তো সুতরাং এরকম একটা জায়গাতে দাঁড়িয়ে আপনি যখন আমাকে প্রশ্ন করছেন যে পদত্যাগ করবে কি করবে না, দেখুন আমি তো ডে ওয়ান থেকে বলেছি যে এটা একটা আমরা লাগেজের উপরে লিখে রাখি না, ফ্র্যাজাইল। 5 অগস্ট থেকে আমরা লিখে রাখি